আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের প্রধান এবং নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে রবিবার একটি চিঠিতে আগারচি ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলাকে যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক শান্তির বিরুদ্ধে আগ্রাসনের উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন। যোগ করেছেন যে ইরানকে অবশ্যই হামলার জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ এই দুইটি দেশকে দিতে হবে। জনাব আগারচি তার বক্তব্যে বলেন, ইরানের নাতানজ এবং পারস্য উপসাগরীয় উপকূল যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার নিকটবর্তী অঞ্চলে স্থাপনাগুলোতে লক্ষ্য করে হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার যে সংবিধি রয়েছে এবং অস্থায়ী নিয়মের সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে অবশ্যই এর সুষ্ঠু তদন্ত করে বিচার সুনিশ্চিত করা দরকার। এখন দেখুন, আন্তর্জাতিকভাবে এই ধরনের আবেদন করে কোনো ধরনের ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে আদায় করা যাবে না, এটা স্বাভাবিক বিষয়। তবে ইরান এই ক্ষেত্রে তাদের অবস্থানটা পরিষ্কার করতে চাচ্ছে। বিশেষ করে গতকালেই যখন তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে, ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে কোনো সময়ে তোলা হতে পারে এবং এই ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে রেজুলেশন পাশ করারও ঝুঁকি রয়েছে। সুতরাং এর পূর্বেই কিন্তু ইরান তার অবস্থানটা পরিষ্কার করলো যে আমরা প্রথমে হামলা করতে চাইনি, আমাদের পরমাণু স্থাপনায় হামলা করার প্রতিবাদে আমরা শুধু প্রতিক্রিয়া দেখিয়েছি। দেখুন, এটি অত্যন্ত শক্তিশালী একটি কূটনীতিক কৌশল, নিজেকে ভিকটিম হিসাবে দেখানো। এক্ষেত্রে কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভালো সুবিধা পাওয়া যায়। ইরান কিন্তু এটাই খেলছে। এছাড়াও ইরান পরিষ্কার করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে আবার যদি কোনো হামলা হয় তাহলে হরমুজ প্রণালী বর্তমানে কিছুটা যে ওপেন করে দেওয়া হয়েছে তাও আর থাকবে না, সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর যখন নতুন কূটনীতিক কৌশল নিয়েছে ইরান, এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরব এই কূটনীতিক ক্ষেত্রে আরও বড় সিদ্ধান্ত নিয়েছে। ইরানি দূতাবাস থেকে ইরানের অন্তত ৫ জন কর্মীকে তারা বহিষ্কার করেছে এবং দ্রুত সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে। অভিযোগ রয়েছে এই কর্মকর্তারা ইরানের হয়ে সরাসরি সৌদি আরবের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছেন। এখানে বলে রাখা ভালো, দীর্ঘদিন সৌদি আরব এবং ইরানের মধ্যে কোনো কূটনীতিক সম্পর্ক ছিল না। প্রায় ৭ থেকে ৮ বছর ধরেই দুই দেশের মধ্যে কোনো দূতাবাসও ছিল না একে অন্যের। তবে সর্বশেষ চীনের মধ্যস্থতায় ১ বছর পূর্বেই এই কূটনীতিকভাবে নতুন প্রক্রিয়া শুরু হয় এবং দূতাবাস ওপেন হয়। সেটাও এখন চূড়ান্তভাবে থেমে যেতে পারে বা এই দূতাবাসগুলো প্রত্যাহার হতে পারে, সেই ঝুঁকিও কিন্তু তৈরি হয়েছে। দেখুন, ইসরায়েল তার চূড়ান্তভাবে যে পরমাণু স্থাপনা রয়েছে ডিমোনা তা রক্ষা করতে পারেনি, সেখানে ইরানের মিসাইল গিয়ে হিট করেছে। এটি ইসরায়েল তার অস্তিত্বের জন্য সবথেকে বড় হুমকি হিসাবে বিবেচনা করতে পারে। আর এখানেই কিন্তু আসছে স্যামসন অপশনের কথা, যেটা ইসরায়েলের যে পারমাণবিক বোমা রয়েছে তার অপ্রচলিত যে ব্যবহার রয়েছে সেক্ষেত্রে অন্যতম বড় কৌশল হিসাবে বিবেচনা করা হয়। দেখুন, ইসরায়েলের ধর্মীয় প্রচলিত একটি কাহিনী রয়েছে, যখন ইসরায়েলি একজন স্যামন নামক ব্যক্তি চূড়ান্তভাবে মন্দির রক্ষা করতে পারেনি, তখন মন্দিরের যে স্তম্ভ রয়েছে তা সরাসরি সরিয়ে দিয়ে মন্দিরটি নিয়েই কিন্তু শত্রুর উপর সরাসরি ভেঙে দেন। এই স্ট্যাটাস থেকেই বা এই কৌশল থেকেই স্যামসং যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা বিবেচনায় আসে। ইসরায়েল যখন অস্তিত্বের সংকটে পড়বে তার সবথেকে শক্তিশালী অস্ত্রই ব্যবহার করবে, এটাই তাদের নীতি। এখন বাস্তবতাকে অস্বীকার করা আসলে যায় না। গত ৭০ বছরের মধ্যে ইসরায়েল আরব বিশ্বের সঙ্গে ৩ থেকে ৪টি বড় বড় যুদ্ধ করেছে। তবে সেই সকল যুদ্ধও ইসরায়েলকে এত সংকটের মধ্যে ফেলেনি। বিশেষ করে ৬৫-র যুদ্ধ, ৭০-এর যুদ্ধ বা ৮০-র যুদ্ধ, তখন ইসরায়েলের সামরিক বাহিনীর পারফরম্যান্স ছিল অভূতপূর্ব। তারা কিন্তু অনেকটা এগিয়ে ছিল। তবে বর্তমানে ইরানের মিসাইল সক্ষমতা এবং ধীরে ধীরে প্রযুক্তিগত যে সমৃদ্ধি
বৃদ্ধির বিষয়টা রয়েছে ইসরায়েলকে একেবারে চূড়ান্তভাবে কোণঠাসা করে ফেলেছে। আর এখান থেকেই কিন্তু আশঙ্কা হচ্ছে যে ইসরায়েল চূড়ান্তভাবে তার পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। কারণ যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করে ফেলে এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চায়, সেটা ইসরায়েলের স্বার্থের জন্য একটি দীর্ঘমেয়াদী সংকট। কারণ ইরানের সক্ষমতার যে জার্নি রয়েছে সেটা কিন্তু থামবে না, যেটা ইসরায়েল তার অস্তিত্বের জন্য এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। আর এখানেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ছোট আকৃতির যে ট্যাকটিক্যাল পরমাণু বোমা রয়েছে সেটা ব্যবহার করতে পারে ইসরায়েল, নয়তো নিজেদের পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দিতে পারে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে নিজেদের ঘোষণা দেয় না, আবার অস্বীকারও করে না। এখন ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে নিজের সক্ষমতা জানান দেওয়ার জন্য, তবে গুরুত্বপূর্ণ এখানে আশঙ্কা হলো যে ইরান কি তাহলে বসে থাকবে? ইরানও কি তার পারমাণবিক শক্তির পেশি শক্তি প্রকাশ্যে এনে নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ঘোষণা দিতে পারে? এই শঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। দেখুন, যে কোনো ধরনের সংকটময় মুহূর্তের মধ্যে নিজেকে পারমাণবিক দেশ হিসাবে ঘোষণা দেওয়ার জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর জন্য ৫ থেকে ১০টি পরমাণু বোমার মজুদ যথেষ্ট নয়। পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ঘোষণা দেওয়ার জন্য অন্তত ৫০ থেকে ৬০টি পরমাণু বোমা দরকার। আর এই বোমা তৈরি করার জন্য দরকার বিপুল পরিমাণের পরিশোধিত ইউরেনিয়াম, যেখানে ইরানের জন্য টার্গেট অ্যাচিভ করার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ আছে। রাশিয়ার মতো দেশই একমাত্র দেশ এই ক্ষেত্রে ইরানকে সহযোগিতা করতে পারে। দেখুন, সেটা ভিন্ন বিষয়ে রাশিয়া সহযোগিতা করবে কি করবে না, তবে বাস্তবতা হলো রাশিয়ার সেই ক্যাপাবিলিটি আছে। রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি রয়েছে রোসটম, এখনও বর্তমান পৃথিবীর সবথেকে বড় ইউরেনিয়ামের উৎপাদক। বর্তমান পৃথিবীর অর্ধেকের বেশি পরিশোধিত ইউরেনিয়াম তারা উৎপাদন করে, এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশও রোসটম থেকে এই ইউরেনিয়াম ক্রয় করে। সুতরাং রাশিয়ার সহযোগিতা ইরানকে এই পারমাণবিক ক্ষেত্রে যে কোনো সমীকরণ পাল্টে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মিস্টার পুতিনও কিন্তু এমনটা সহযোগিতার ইঙ্গিত দিচ্ছেন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে মিস্টার পুতিন রিসেন্টলি ইরানকে বিশ্বস্ত বন্ধু হিসাবে ঘোষণা দিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে কোনো পরিস্থিতিতে মস্কো বা রাশিয়া ইরানের পাশে থাকবে। তিনি ঘোষণা দিয়েছেন পরিস্থিতি যাই হোক না কেন একেবারে শেষ পর্যন্ত ইরানের পাশে আমরা থাকব। এই ধরনের ঘোষণা আস্থা দেয়, তবে রাশিয়ার বিষয়টিকে কেন্দ্র করে এই আস্থার জায়গা থেকে দীর্ঘ সময় ধরে নির্ভরশীলতার যে বিষয়টা, সেটা সবসময় কিন্তু শঙ্কা থাকে। কারণ রাশিয়া যে কোনো মুহূর্তে তার অবস্থান পরিবর্তন পূর্বেও করেছে, এখনও হয়তো বা করবে, বা ভবিষ্যতেও ঝুঁকি থাকে। এই জন্য দর কষাকষির মাধ্যমে যত দ্রুত বড় কিছু অর্জন সহযোগিতা এই ইরান রাশিয়া থেকে আদায় করে নিতে পারবে, ততটাই কিন্তু শক্তিশালীভাবে এই সংকটময় পরিস্থিতিতে বা এই ধরনের চাপময় পরিস্থিতিতে ইরানের পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বাড়বে। দেখার বিষয় যে পরমাণু সমীকরণ যখন নতুনভাবে আলোচনায় আসছে, তখন ইরান আসলে দ্রুতগতিতে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।